আশির দশকের মাঝামাঝি বাংলার সঙ্গীতাঙ্গনে হঠাৎ করেই এক ফোক সম্রাটের আবির্ভাব, যার প্রথম গানের অ্যালবামের ১১টি গানের সবকটি ১১টি বাংলা সিনেমায় ব্যবহার করা হয়েছিল। ব্যাটারি চালিত ক্যাসেট প্লেয়ার আর ফিতার ক্যাসেটের সেই যুগে যার ঘরে এই দুটি ছিল, তাদের প্রত্যেকের কাছেই তার সেই অ্যালবামটি ছিল। বাংলাদেশের গ্রামগঞ্জের বিয়ে বাড়ির অনুষ্ঠানে কিংবা জেলে নাইয়াদের মাছ ধরার সময় মাঝ নদীতে অথবা কৃষকের ধান কাটার মৌসুমে তার গান বাজতেই থাকতো। তার প্রথম গানের অ্যালবামটি তৈরি করতে খরচ হয়েছিল সব মিলিয়ে মাত্র ১,৩৬০ টাকা, অথচ বিক্রি হয়েছিল ৬০ লাখের বেশি কপি। এর বাইরেও নকল ক্যাসেট হিসেবে বিক্রি হয়েছিল আরও ২৫ থেকে ৩০ লাখ কপি, যা বাংলাদেশের গানের ক্যাসেট বিক্রির ইতিহাসে এক অনন্য রেকর্ড। মুজিব পরদেশী, বাংলাদেশের ফোক গানের সম্রাট, কলিজায় দাগ লাগানো অমর কিছু গানের গায়ক। ১৯৮৬ সালের মাঝামাঝি ফোক গানের জনপ্রিয় গীতিকার ও চেনাসুর অডিও কোম্পানির কর্ণধার হাসান মতিউর রহমান এমন একজন গায়ক খুঁজছিলেন যিনি পঙ্কজ উদাসের মতো হারমোনিয়াম বাজিয়ে গজল গাইতে পারেন। মুজিব পরদেশী তখন তার বাবার ফলের দোকানে কাজ করেন আর অবসরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গান করেন। এভাবে একদিন হাসান মতিউর রহমানও মুজিব পরদেশীর গান শুনলেন রাস্তায়। শোনার পর থেকেই তার কানে মুজিব পরদেশীর দরদমাখা কণ্ঠটি বাজতে থাকে। অনেক কষ্টে ঠিকানা জোগাড় করে তিনি ওয়াইজঘাটে গেলেন মুজিবের বাবার ফলের দোকানে। গিয়ে দেখলেন দোকানে সে জোগালি করছে। মুজিব পরদেশকে তার পরিচয় দিয়ে প্রস্তাব দিলেন তার আসন্ন ক্যাসেটে গান গাওয়ার। মুজিব রাজি হলেন। মুজিব পরদেশীর তখন নাম ছিল মুজিবুর রহমান মোল্লা। হাসান মতিউর রহমান তার নাম ছোট করে রাখলেন মুজিব পরদেশী। যাই হোক, হাসান মতিউর রহমান চেয়েছিলেন হারমোনিয়ামের বাজনার সাথে গজল সঙ্গীত, কিন্তু মুজিব পরদেশী চাইলেন জীবনের প্রথম অ্যালবামে যেন সব বাদ্যযন্ত্রের ব্যবহার হয়। বাদ্যযন্ত্র কেনার জন্য মুজিব তাকে কিছু টাকাও দিতে চেয়েছিলেন, কিন্তু হাসান মতিউর রহমান হারমোনিয়ামের সিদ্ধান্তেই অটল রইলেন। তিনি হারমোনিয়াম বাজানোর জন্য ঠিক করলেন নকুল কুমার বিশ্বাসকে, কিন্তু ক্লাসিক বেজে ভালো বাজালেও ফোক বেজে ভালো বাজাচ্ছিলেন না নকুল কুমার বিশ্বাস। তখন মুজিব পরদেশী হাসান মতিউর রহমানের অনুমতি নিয়ে হারমোনিয়ামটা নিলেন, বাসায় বসে নিজেই একটু চেষ্টা করে দেখবেন বলে। ৫-৬ দিন পর মুজিব পরদেশী এলেন আর হাসান মতিউর রহমানকে গানগুলো হারমোনিয়ামে তুলে শোনালেন। যা শুনে হাসান মতিউর রহমান অবাক হয়ে চেয়ে থাকলেন মুজিবের দিকে। ব্যাস, হয়ে গেল পাগল করা সব গান। মুজিব পরদেশী যে হারমোনিয়ামটা ব্যবহার করেছিলেন সেটা হাসান মতিউর রহমান শাঁখারী বাজার থেকে মাত্র ৭০ টাকা দিয়ে কিনে এনেছিলেন। তাও ছিল পুরানো একটি জুরি হারমোনিয়াম। ১৯৮৬ সালের ২৮শে ডিসেম্বর মাত্র পৌনে ২ ঘন্টায় ১১টি গান রেকর্ড হয়ে গেল। মাত্র ১,৩৬০ টাকা খরচ হয়েছিল পুরো অ্যালবামটি তৈরি করতে। আর সেই অ্যালবামটি বাংলাদেশের অডিও ক্যাসেট ইন্ডাস্ট্রির ইতিহাসে সর্বাধিক বিক্রিত ক্যাসেটের রেকর্ড করে অরিজিনাল ও নকল মিলিয়ে প্রায় ৯০ লাখ কপি বিক্রি হয়েছিল সেই সময়েই। শহর বন্দর গ্রামগঞ্জের সবখানে মুজিব পরদেশীর সেই আমি বন্দি কারাগারে অ্যালবামটির গানগুলো বাজতে থাকলো। শুধু তাই নয়, সেই অ্যালবামের ১১টি গানই ১১টি চলচ্চিত্রে ব্যবহার হয়েছিল। তার মধ্যে বেদের মেয়ে জ্যোৎস্না ছবিতে আমি বন্দি কারাগারে গানটি এমনই হিট করল যে সেই ছবিটি হয়ে গেল বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল রেকর্ড করা ছবি। চাতুরি করিয়া মোরে বান্দিয়া পিরিতিরি ডোরে, কিংবা আমি এমন কেমন করে পত্র লিখি রে বন্ধু, অথবা আমি বন্দি কারাগারে। ৮০ দশকে এমন কোনো শ্রোতা খুঁজে পাওয়া যাবে না যিনি মুজিব পরদেশীর এই গানগুলো শোনেননি। এরপর একে একে তার ৪১টি অ্যালবাম বের হয়। খ্যাতি ছড়িয়ে পড়ে দেশ থেকে বিদেশেও। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর নানা দেশ থেকে স্টেজ শো করার আমন্ত্রণ আসতে থাকে। জনপ্রিয়তার ঠিক এই পর্যায়ে মুজিব পরদেশীর জীবনে আসে ছন্দপতন। একবার লন্ডনে গেলেন একটি শো করার জন্য। সেখানে গিয়ে আয়োজকদের পরামর্শে ৪ মাসের ভিজিট ভিসা শেষ হওয়ার পরেও আরও কিছুদিন থেকে যান। ওই সময় তিনি আদম পাচারের মাফিয়া চক্রের খপ্পরে পড়েন।
তাদের শেখানো কথা মতো দেশে ফিরে এসে লন্ডনে লোক নেবেন বলে বিভিন্ন জনের কাছ থেকে বিপুল টাকা পয়সা নিয়ে ওই আদম চক্রের লোকের হাতে তুলে দিলেন। কিন্তু সব টাকা পয়সা নিয়ে ওই লোক আত্মগোপন করলে পাওনাদাররা মুজিব পরদেশির নামে একসময় মামলা করে। তিনি গ্রেপ্তার হয়ে জেলে গেলেন। তারপর একসময় জামিনে বের হয়েও এলেন। কিন্তু ততদিনে তার ভক্ত শ্রোতাদের সাথে বড় একটা গ্যাপ তৈরি হয়ে যায়। বাংলাদেশের ফোক গানের লাখো কোটি ভক্ত অনুরাগী মনে করেন, যদি মুজিব পরদেশি লাগাতার নিরবচ্ছিন্নভাবে গান গেয়ে যেতে পারতেন, তাহলে তার অতুলনীয় কণ্ঠের দরদমাখা গান দিয়ে তিনিও কিংবদন্তি পল্লীগীতি সম্রাট আব্দুল আলীমের মতোই কিংবদন্তি হতে পারতেন। মুজিব পরদেশি তাঁর সঙ্গীত জীবনে বিভিন্ন সময়ে তালিম নিয়েছেন ওস্তাদ গোলাম হায়দার আলী খান, ওস্তাদ কোরাইশি, ওস্তাদ ফজলুল হক ও ওস্তাদ আমানুল্লাহর কাছে। তিনি তবলা বাজানোতেও পারদর্শী ছিলেন। মুজিব পরদেশির সুরকার হিসেবেও প্রশংসা রয়েছে সঙ্গীত পাড়ায়। সত্য সাহা, সুবল দাস, ধীর আলী ও খন্দকার নুরুল আলমের মতো বাংলাদেশের বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালকদের সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। পূর্ণাঙ্গ সঙ্গীত পরিচালনা করেছেন প্রায় 20টি চলচ্চিত্রে। এছাড়াও মুজিব পরদেশি বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছেন। সুখ, মোহনমালার বনবাস সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। মুজিব পরদেশি 1954 সালে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার ভেটকা গ্রামে জন্মগ্রহণ করেন। তবে অনেকে বলেন তিনি বিক্রমপুরের বাসিন্দা ছিলেন। মুজিব পরদেশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স সম্পন্ন করেছিলেন। বর্তমানে তিনি নতুন করে আবার গান গাওয়া শুরু করেছেন। বিভিন্ন টিভি চ্যানেলেও তাকে গাইতে দেখা যায়।